এপিসোডের শুরুতে আমরা দেখেছিলাম মাজিনকে পুলিশরা নিয়ে যাচ্ছিল আর তাকে ছাড়ানোর জন্য তাইপুন আর সিয়ন অনেক চেষ্টা করে, কিন্তু এতে করে কোনো কাজ হয় না। পুলিশরা ওদের এখান থেকে চলে যেতে বলে আর তাই ওদেরকে এখান থেকে চলে যেতে হয় আর মাজিনকে জেলে নিয়ে যাওয়া হয়। মাজিন তো বুঝে উঠছিল না ও এখন কি করবে। ও তো বুঝতে পারেনি এমনটা হয়ে যেতে পারে। এদিকে আমরা দেখি যে তাইপুন আর সিয়ন তো কোরিয়ান এম্বাসিতে ফোন করতে থাকে যে কিভাবে ওরা এখান থেকে রক্ষা পাবে। যখনই ওরা ফোন করে সবকিছু জানিয়ে দেয় তখন তারা বলে যে সে কত টাকা দিয়েছে ওরা ঠিক করে বলতে পারে না, তাই এম্বাসি থেকে ওদেরকে বলা হয় যদি $100,000 দেওয়া হয় তাহলে এরকম কেস হয়ে যাবে, আর যদি এর কম দেয় তাহলে রক্ষা পেয়ে যাবে, একদিন সময় লাগবে। এদিকে আমরা দেখি মাজিন ওর ফ্যামিলি ফটো দেখে আর তার মনটা অনেক বেশি খারাপ হয়ে যায় যে সে কি একটা ভুল করে ফেললো। আর আসার আগে ও তো ওর বাবার সাথে দেখাও করতে গিয়েছিল। ও গিয়ে ওর বাবার জুতোগুলো পালিশ করে দিচ্ছিল। তখন ওর বাবাকে ও জানায় যে ওর চাকরিটাও আবার ব্যাক পেয়েছে আর কাজের জন্য সে তো থাইল্যান্ডও যাচ্ছে। তখন ওর বাবা তো অনেক খুশি হয়ে গিয়েছিল। মাজিনের বাবা মাজিনকে একটা $100 দেয়, বলে এটা ওই দেশে তোমার কাজে আসতে পারে। আর এই ডলারটাই সে ঘুষ হিসাবে দিয়েছিল আর যার কারণে এখন তাকে পস্তাতে হচ্ছে। তখন আমরা দেখি জেলের মধ্যে একজন লোক তো জিজ্ঞেস করে তুমি কি কোরিয়ান নাকি। তখন মাজিন বলে হ্যাঁ আমি কোরিয়ান। তখন লোকটা বলে তুমি কেন এখানে এসেছো, তোমাকে কেন ধরে নিয়ে এসেছে। মাজিদ সব কথা বলে লোকটা বলে তুমি কালকেই ছাড়া পেয়ে যাবে, কারণ তুমি তো বেশি টাকা দাওনি, তার জন্যই তোমাকে ছেড়ে দেওয়া হবে। মাজিন অনেক বেশি খুশি হয়ে যায় যে খুব তাড়াতাড়ি সে বাইরে বের হতে পারবে। তার জন্য সে তার জ্যাকেটটা খুলে ওখানে আরামসে শুয়ে পড়ে। আর এদিকে তাইপুন আর সিয়ন তো মিস্টার চ্যাং এর সাথে দেখা করতে যায়। তখন তারা সবকিছুই জেনে গিয়েছিল। মিস্টার চ্যাং বলে তোমাদেরকে কিছু টাকা দিতে হবে, কারণ জরিমানা হিসাবে এটা নেওয়া হতে পারে। আর তোমাদের সাথে আমি আর কাজ করতে পারছি না, কারণ তোমাদের নাম নিউজ পেপারে চলে এসেছে। তোমাদের সাথে কাজ করলে আমার রেপুটেশন কমে যেতে পারে, তার জন্য তোমাদেরকে ফিরে যেতে হবে। ওরা তো অনেক বেশি ডিপ্রেশনের মধ্যে পড়ে যায় আর কি করবে বুঝে উঠতে পারে না। এরপর আমরা মিহুকে দেখতে পাই। মিহু তো সকাল সকাল রেডি হয়ে বের হয়ে যাচ্ছিল। তখন তারপরের মা তো জিজ্ঞেস করে তুমি কোথায় যাচ্ছ। তখন মিহু ফিরে আসে আর তারপর তাকে কতগুলো লিপস্টিক গিফট করে দেয়, যেটা উনি অনেক বেশি পছন্দ করত। তারপরে মা অনেক খুশি হয়ে যায় এই গিফটটা পেয়ে। আর তারপর গ্র্যান্ডমার তো সুই সুতোও ঠিকঠাক করে দেয়, কারণ সামনে শীত আসছে। সে চায় না তার নাতিরা কষ্ট পাক, তার জন্য সে এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে। ওদের দেখাশোনা করার মতো তো কেউ নেই, তার জন্য সেই সবকিছু করে দেয়। মিয়া আসলে নামহুর সাথে দেখা করতে এসেছিল, ওর জন্য কিছু খাবারও নিয়ে আসে। আর ওরা তো রেস্টুরেন্টে দেখা করে। আজকে এখানে হলিডে ছিল, তাই সবকিছু বন্ধ ছিল। ওরা দুজন ভিতরে বসে কথা বলতে থাকে। তখন মিহু ওর জন্য খাবার বের করে আর বলে আমি এটা তোমার জন্য রান্না করেছি। এরপরে মিহু তো জিজ্ঞেস করে এই রেস্টুরেন্টটা তোমাদের নাকি, সবই কি তোমাদের, কোনো শেয়ার আছে নাকি এর সাথে। তখন ও জানায় না এটা ওর মায়ের। এরপর মিহু বলে তাহলে তোমরা তো অনেক রিচ, তোমার মায়ের পরে এটা তুমিই পাবে, আর তারপরে তুমি অনেক রিচ হয়ে যাবে। এটা শোনার পরে ওতে স্মাইল করতে থাকে। এদিকে তাইপুন আর সিয়ন তো মাজিনের রুমে আসে আর সেখানে চেক করতে থাকে ওরা কোনো এভিডেন্স খুঁজে পায় কিনা। তখন ওরা দেখতে পায় যে একটা ফুটো গেঞ্জি পরে আছে। মাজিনের কাছে এতও টাকা ছিল না, কারণ ও খুব ভালো ভালো পোশাকও পরতো না। ও কতগুলো খাবার কিনে রেখেছিল, প্রত্যেকটাই 3টা করেছিল। ও আসলে ওদেরকে অনেক ভালোবাসতো, যেটা দেখে ওরা অনেক ইমোশনাল হয়ে যায়। তারপরে ওরা থানায় আসে আর এখান থেকে ওরা জানতে পারে যে আজকে ওকে জামিন করা হচ্ছে না, কারণ ওর বিরুদ্ধে মামলা হয়েছে ও $100 নাকি দিয়েছিল। আসলে এমনটা কিছুই হয়নি, যেটা মিথ্যা মিথ্যে করা হয়েছে। ওরা অনেক বেশি টেনশনে পড়ে যায় আর মিস্টার চ্যাংও রেগে যায় যে এমন কাজটা কিভাবে করলো। তখনই টেপন খেয়াল করে একটা লোক মাজিনের কোট পরে বেরিয়ে যাচ্ছে। ও গিয়ে বলে এটা তো মাজিনের কোট, তুমি কোথা থেকে পেলে। লোকটা কিছু না বলে চলে যাচ্ছিল, তখন ওকে ধরে ফেলে। আসলে এই লোকটাই কিছু উল্টোপাল্টা করেছে, যার জন্য ও আজকে জামিন পায়নি। তখন পুলিশ এসে ওদের ধরে ফেলে আর বলে ওকে যেতে দাও।
আর তাই তেমন কিছু করতেও পারে না। এরপর ওরা অপেক্ষা করতে থাকে মাজিদের সাথে দেখা করার জন্য। তখন ওরা বসেছিল, কিছুক্ষণ পর ওদের শুনানি আসে দেখা করার। এরপর আমরা দেখি মাজিন তো ওদেরকে দেখে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। ওরা তো জোরে জোরে বলতে থাকে, তুমি কোনো টেনশন করো না, যেভাবেই হোক আমরা তোমাকে এখান থেকে বের করে নিয়ে যাব, তুমি রিল্যাক্সে থাকো। ওরা তো প্রায় কান্নায় করে দিচ্ছিল। সিওনের অনেক বেশি খারাপ লাগছিল মাজিনের জন্য। আর এদিকে মাজিন বলছিল, যেভাবেই হোক প্রোডাক্টগুলো তোমরা সেল করো, আমার যা হয় হবে, কিন্তু যাতে কাজ বন্ধ না থাকে। এরপরে ও তো একটা কাগজ ছুঁড়ে মারে যখন প্রায় সবাই চলে গিয়েছে। তখন আমরা দেখি সিওন এটা নিয়ে নেয়। আসলে এটা তো ওর ফ্যামিলি ফটো ছিল, আর যেটার পেছনে লেখা ছিল কিভাবে ওরা কাজ করবে, আর নিচে তো লেখা ছিল তোমার সিনিয়র কলিগ। ফার্স্ট টাইম ও তো সিওনকে কলিগ হিসাবে মেনে নিয়েছে, যেটা দেখে ওর অনেক বেশি ভালো লাগে। আর সিওন অনেক খুশি হয়ে যায়, বলে ফাইনালি সে আমাকে মেনে নিয়েছে। আর তারপর ওরা দুইজন এক জায়গায় দাঁড়িয়ে কথা বলতে থাকে। এরপরে আমরা মাজিনকে দেখি। মাজিন বেচারার কোটটাও ছিল না, তার তো বেশ ঠান্ডা লাগছিল। আর তারপর সে বারবার সিওনের কথা মনে করছিল, সিও কিভাবে তার সাথে কথা বলছিল। এতদিন তো সিওনের সাথে সে ভালো ব্যবহারও করেনি, যেটা সে খুব ভুল করেছে। সিওনের জন্য তার অনেক বেশি খারাপ লাগছিল, আর এগুলো সে মনে মনে ভেবে চলেছিল। ফাইনালি সে একটা ব্ল্যাঙ্কেটের মধ্যে চুপি চুপি ঢুকে পড়ে, কারণ তার অনেক ঠান্ডা লাগছিল। এই পরিস্থিতিতে এইটা ছাড়া তার কোনো উপায় ছিল না। এরপর আমরা নামহকে দেখি। নামহ তো একটা পার্ট টাইম জব করতে থাকে, কারণ ওদের মোমোসের দোকানটা এখন ভালো চলে না। তার জন্য ওকে বিভিন্ন পার্ট টাইম জব করতে হচ্ছে, যেটা তার জন্য অনেক বেশি ট্রাবল ছিল। তারপরেও ও কষ্ট করছিল, কারণ মাকে আর কষ্ট করতে দিতে চায় না ও। এরপর আমরা দেখি ও তো মিহুর সাথে কথা বলে। মিহু তো ওকে জানায় যে আজকে সন্ধ্যার পরে যেন ওকে নিতে আসে, ওরা আজকে আবার দেখা করবে। আর দুজন হেসে হেসে কথা বলছিল। ও বুঝতে পারছিল না নামহ অনেক কষ্ট পাচ্ছিল। মিহু তো ওকে সন্ধ্যায় তাড়াতাড়ি চলে আসতে বলে। এরপর আমরা নামহর মাকে দেখতে পাই। সে একটা কোম্পানিতে কিছু টাকা ইনভেস্ট করেছিল, কিন্তু সেই কোম্পানিতে উনি গেলে দেখতে পায় ওই মালিক তো সব টাকা নিয়ে চলে গিয়েছে। আর সেখানে সবাই অনেক বেশি কান্নাকাটি করছে। উনি আস্তে আস্তে রুমের দিকে গেলে দেখে ওখানে কিছুই নেই। আর এরপর উনি নিজেও অনেক বেশি কান্না করতে থাকে আর ভেঙে পড়ে। এরপর আমরা দেখি সিওন আর তেপুন তো চেয়ারম্যানের সাথে দেখা করতে আসে, যে কোম্পানির সাথে ওরা ডিল করেছিল। সেখানে ওই চেয়ারম্যানের মেয়েও থাকে, যাদের সাথে ওদের ক্লাবে দেখা হয়েছিল। তখন আমরা দেখি যে তাইপন তো তাকে সরি বলে। তখন লোকটা বলে, তোমার সরি নিয়ে আমি কি করব, তোমার জন্য আমার অনেক বেশি লস হয়ে গিয়েছে। তোমরা তো নিউজ পেপারেও চলে এসেছো, তাই তোমাদের সাথে আমি আর ডিল রাখতে পারছি না। আমার কোম্পানির রেপুটেশন নষ্ট হয়ে যাবে, তাই তোমরা এখান থেকে চলে যাও, তোমাদের সাথে আমি কাজ করতে পারছি না। কিন্তু ওরা তো অনেক বেশি রিকোয়েস্ট করতে থাকে যাতে ওদের সাথে কাজ করা হয়। তারা কোনো কিছুতেই মানে না আর চলে যাচ্ছিল। তখন সিওন তাদেরকে দাঁড়াতে বলে, আর বলে একটাবার আমাদেরকে সুযোগ দিন, আমাদের প্রোডাক্টগুলো অনেক ভালো, 6 মাসের মধ্যে সেল না হলে আমরা এটা আবার ব্যাক নিব, আর তারপর আপনাদের কাছে কোনো দাবি দাবাও করব না। এই কথাগুলো শোনার পরে চেয়ারম্যান আর তার মেয়ে তো হাসতে থাকে, আর মনে মনে ভাবতে থাকে মেয়েটা কি পাগল নাকি। তখন চেয়ারম্যান বলে যে তোমাদের কোম্পানি অনেক ছোট, তোমরা এত বড় রিস্ক কিভাবে নিতে চাও, এটা কোনোদিনই পসিবল হবে না। তুমি যত সুযোগই দাও না কেন আমি তোমাদের সাথে কাজ করব না। আর তাছাড়া সিওনকে অনেক কথা শুনিয়ে দেয় উনি। এরপর ওখান থেকে উনি চলে যায়, যাতে করে সিওনের অনেক বেশি খারাপ লাগে। তখন তেপন বলে, থামো, আর কিছুই করতে হবে না, চলো আমরা এখান থেকে চলে যাই। এরপর ওরা তো ওখান থেকে চলে যাচ্ছিল, তখনই সেখানে চেয়ারম্যানের মেয়ে চলে আসে আর তাইপুনের দিকে এগিয়ে যায়। ও তো বলতে থাকে যে তোমাদের দেশে নাকি আইটি নিয়ে অনেক কাজ হচ্ছে, আমি চাইবো পরবর্তীতে তুমি এখানে আসলে আইটির কাজ নিয়ে আসো, তাহলে অবশ্যই আমি তোমায় হেল্প করব। আর সে তোর সাথে হেসে হেসে কথা বলছিল, যেটা সিওন খেয়াল করে। তারপর সে তো কার্ডটা বের করে দেয়, বলে এটা আমার কার্ড, আইটির কোনো কাজ থাকলে তুমি এসো, আমি তোমায় হেল্প করব। তেপন বলে ঠিক আছে, আমাদের আবার দেখা হবে। এরপর আমরা দেখি সিও তো তেপনকে বলতে থাকে
যে মেয়েটা তোমার দিকে কিভাবে হেসে হেসে কথা বলছিল। তুমি তাকে একবার প্রিটি বলো, দেখো সে সবকিছু মেনে নিবে আর আমাদের কাজটাও করে দিবে। ওর এরকম কথা শুনে তেপন তো খুব বেশি রাগ হচ্ছিল। তারপর তেপন বলতে থাকে, আমি যাকে তাকে প্রিটি বলি না, আর তুমি এসব চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলো আর এখান থেকে তাড়াতাড়ি চলে যাই চলো। এরপর আমরা হিয়নকে দেখতে পাই। হিয়নের একটা পার্সেল এসেছিল যেটা ওর আন্টি বাইরের থেকে পাঠিয়েছিল। তখন ও তো এই বক্সটা আনবক্স করতে থাকে, আর ওর বাবার সেক্রেটারিও এখানেই ছিল। তখন হিয়ন জিজ্ঞেস করতে থাকে, আচ্ছা তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই, আমার বাবা কেন তেপন কোম্পানির পিছনেই লেগে থাকে? এটার পেছনের কারণটা কি? তখন লোকটা কোনো কথা বলে না, বলে আমি সত্যি কিছু জানি না কেন আমাদের বস তেপন কোম্পানির পেছনে লেগে থাকে। এদিকে আমরা দেখি ওই লোকটাই আবার একটা লিস্ট তৈরি করে মিস্টার বেকুকে দিয়েছে। মিস্টার বেকু চেয়েছিল তেপন কোম্পানিতে যারা কাজ করে তাদের একটা লিস্ট দিতে। ওই সেক্রেটারি ওখানে দাঁড়িয়ে থাকে আর মিস্টার বেকো এগুলো দেখতে থাকে। তখনই সেখানে হিয়ন চলে আসে। হিয়ন বলে ও একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করতে চায়। তারপর ও একটা ড্রিঙ্কস দেখায়, বলে এটা ওর আন্টি ওকে পাঠিয়েছে, যেটা টেস্ট ওর অনেক বেশি ভালো লেগেছে, আর তাই এইগুলো ও আনতে চায় আর এখানে এনে বিক্রি করতে চায়। ওর বাবা তো ওর এসব কথার খুব একটা পাত্তা দেয় না, বলে এসব বাদ দাও, এগুলো এখানে খুব একটা ভালো সেল হবে না। তারপর আমরা দেখি ও তো অনেক বেশি খারাপ ফিল করে। আর ওই ড্রিঙ্কসটা যখনই খেতে যাচ্ছিল, হিয়ন খেয়াল করে ওর বাবা ওই ডকুমেন্টস গুলো দেখছে। আর এটা দেখে ওর মনে মনে ওই কথাগুলোই বারবার আসতে থাকে যে তেপন কোম্পানির সাথে ওর বাবার কি সম্পর্ক। এদিকে আমরা দেখি সিওন আর তেপন বাইরে হাঁটতে থাকে। তখন সিওন ওকে সরি বলে, বলে আসলে এই কথাটা আমার বলা উচিত হয়নি, তোমারও তো ফিলিংস আছে, তুমি যাকে তাকে তো সত্যি প্রিটি বলতে পারো না। তখন তেপন বলে, আমি যাদেরকে পছন্দ করি শুধু তাদেরকেই আমি প্রিটি বলতে পারবো, আর যে আমার কাছে অনেক বেশি স্পেশাল। এই সব বলতে বলতেই তখন ওরা একটা ওয়াটারমেলনের দোকান দেখতে পায়, যেটা দেখে সিওন দৌড়ে সেখানে চলে যায় আর বলে সে দুটো ড্রিঙ্কস নিতে চায়। আর তারপর ওরা দুজন মিলে এটা খেতে থাকে। তখন সিওন বলে, এটা মিহর অনেক পছন্দ, আর আমি আমার বোনকে সত্যি অনেক মিস করছি। দূরে থাকলে ফ্যামিলিকে সবাই অনেক মিস করে, তুমিও নিশ্চয়ই তোমার ফ্যামিলিকে অনেক মিস করছো, তোমার মাকে অনেক মিস করছো। তখন তেপন বলে যে হ্যাঁ, আমি সবাইকে অনেক মিস করি। আর তারপর ওরা মাজিনের কথাও বলে যে মাজিনকেও ওরা অনেক বেশি মিস করছে। এরপর ওরা দুজন বসে দুঃখ সুখের কথা বলতে থাকে। এভাবেই বেশ কতটা সময় কেটে যায়। এরপর আমরা দেখি যে তেপন তো ওর অনেক কাছাকাছি চলে যায় আর সিয়নকে ও কিস করতে যায়। সিয়ন কি করবে বুঝে উঠতে পারছিল না, আর তারপর চুপচাপ বসে থাকে। এরপর আমরা দেখি সিয়ন হুট করে ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। আর তারপর সিয়ন বলতে থাকে, তুমি এগুলো কি করছো? মাজিনের কথা চিন্তা করো, বেচারা জেলের মধ্যে আছে, আর আমরা এখানে কি রোমান্স করবো নাকি? যেভাবেই হোক ওই বেচারাকে বের করতে হবে। এরপর ওরা বুদ্ধি বের করতে থাকে যে কি করা যায় আর কোনো এভিডেন্স আছে কিনা যে ওকে বের করা যায়। তখনই হুট করে তো সিয়নের মাথায় একটা কথা মনে পড়ে যায়। সিয়ন বলে যে আমি তো অনেক ছবি তুলেছিলাম, নিশ্চয়ই ওর মধ্যে কিছু একটা থাকতে পারে। এগুলো বলতে বলতে ও তো তাড়াতাড়ি ওখান থেকে দৌড় দেয়, আর ওর পেছন পেছন তেপনও দৌড়তে থাকে। আসলে ও সব জায়গারই ছবি তুলেছিল, আর যখন সে টাকা দিচ্ছিল তখনও ও ছবিটা তুলেছিল। ওখানে স্পষ্ট দেখা যাচ্ছিল ও একটা নোটই দিয়েছে। তখন তেপন বলে, আসলেই তুমি অনেক বেশি ইন্টেলিজেন্ট। আর তারপর ওরা তো বেরিয়ে যায়, যাতে করে এই ছবিটাকে ওরা বের করতে পারে নেগেটিভ থেকে। ওরা বিভিন্ন লোকের কাছে জিজ্ঞেস করতে থাকে এখানে ফটোশপ কোথায়। থাই ভাষা ওরা কিছু ভালো বুঝতে পারছিল না। তারপর ফাইনালি ওরা একটা জায়গায় চলে আসে। সেখানে যাওয়ার পরে ওরা গেটে গিয়ে বারবার ডাকতে থাকে, কিন্তু দরজাটা লক ছিল। ওরা এত জোরে চিল্লাতে থাকে যে উপর থেকে একজন ভাড়াটিয়া বলে বসে যে তোমরা এগুলো কি শুরু করেছো, দোকান তো নিচে, এত জোরে কেন চিল্লাপাল্লা করছো? তারপর আমরা দেখি তেবুন তো দরজায় লাথি দিতেই যাবে, তখনই দরজাটা একটা লোক এসে খুলে ফেলে। আর তখনই ওরা বারবার বলতে থাকে দরজাটা প্লিজ খুলুন, আমাদের খুব আর্জেন্ট কাজ আছে। আর তারপর লোকটা তো বলতে থাকে যে এত তাড়াতাড়ি কাজ করা যাবে না, এটা ছবি বের করতে মিনিমাম 3 দিন সময় লাগবে, আর আরো বেশিও সময় লাগতে পারে। ওরা থাই ভাষা বুঝতে পারছিল না,
তারপর আমরা দেখি ওরা ঘুরে দেখিয়ে বলতে থাকে, আমাদের মাত্র 3 ঘন্টার মধ্যে লাগবে, কালকের মধ্যে এই জিনিসগুলো লাগবে। লোকটা বুঝতে পারে ওখান থেকে চলে যাচ্ছিল। তখন তেপুন কোন রকম তাকে ধরে নিয়ে আসে, বলে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এটা দরকার। তখন সিওনের মাথায় একটা বুদ্ধি আসে। ও তেপুনের ঘড়িটা খুলে ফেলে আর বলে, এই ঘড়িটা দিয়ে আমরা ওকে পটিয়ে ফেলবো, আর বলবো আজকে রাতের মধ্যেই যাতে কাজটা করে দেয়। তেপুন বেচারার তো অনেক খারাপ লাগছিল। আর তারপর আমরা দেখি ঘড়িটা ওই লোকটাকে দিয়ে দেয়। লোকটা তো ঘড়িটার লোভ সামলাতে পারে না, আর বলে ঠিক আছে। আর তেপুনের অবস্থা অনেক খারাপ হয়ে যায়, কারণ এটা ওর ফেভারিট একটা ঘড়ি ছিল। তারপর লোকটা ওদেরকে অপেক্ষা করতে বলে কাজ করতে চলে যায়। আর ওরা ওখানে অপেক্ষা করতে থাকে। লোকটা সারা রাত ওখানে কাজ করতে থাকে। এরপর আমরা মিহুকে দেখতে পাই। মিহু তো অনেকক্ষণ ধরে ওয়েট করতে থাকে আর অনেক রাত হয়ে যায়। তখন ও ওখান থেকে বেরিয়ে পড়ে। ও যখনই বাড়ির কাছে চলে আসে সেখানে ও নামহুকে দেখতে পায়, যে নামহু আগে থেকেই এখানে দাঁড়িয়ে আছে। এরপর নামহু বলে, আসলে আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম, তাই তোমাকে আনতে যেতে পারিনি। আর তারপর ওকে তো বাড়ির দিকে এগিয়ে নিয়ে যায়। নামহুর মন অনেক খারাপ থাকে, যেটা মিহু বুঝে ফেলে। এরপর বাড়ির সামনে ওকে দিয়ে গুড নাইট বলে চলে যাচ্ছিল। তখন মিহু ওকে দাঁড়াতে বলে আর বলে, সত্যি করে বলো তোমার কি হয়েছে। তখন ও বলে, আমি তোমার সাথে কথা বলতে চাই, কিন্তু আরো 2-3 স্টেপ ব্যাকে গিয়ে। এটা বলে ও সত্যি 2-3 স্টেপ ব্যাক চলে যায় আর বলে যে আমি আসলে তোমাকে সব সত্য বলতে চাই। আমি একটা পার্ট টাইম জব করছি, আমাদের মোমোসের দোকানটা আর এখন চলেও না, তাই ওই দোকানটাকে বিক্রি করে দিতে হবে। আর তাছাড়া আমার ভাগ্য এখন অনেক খারাপ, আমি চাই না তোমার ভাগ্যটাও খারাপ হয়ে যাক আমার সাথে এসে। তার জন্যই আমি ব্যাক চলে গিয়েছি, যখন ভালো হবে তখন আমি আবার ফিরে আসবো তোমার কাছে। নামহ এগুলো বলছিল আর কান্না করছিল, আর বলছিল আমি তো রিস হতে পারলাম না, তাই তোমাকে ভালো হয়তো রাখতে পারবো না। এই কথাগুলো শোনার পরে মিহু তো ওর দিকে এগিয়ে যায় আর তারপর ওকে জড়িয়ে ধরে, বলে তুমি কি পাগল নাকি, আমি সব সময় তোমার সাথে আছি, তোমার টাকা না থাকলেও আমি তোমার সাথেই থাকবো। আর তোমার দুঃখ আমার দুঃখ, আর আমার দুঃখ তোমার দুঃখ। এটা বলে দুজন কান্না করতে থাকে, কারণ ওরা দুজনই অনেক বেশি কষ্টের মধ্যে সময় পার করছিল। এরপর আমরা দেখি সকাল হয়ে যায় আর এদিকে ছবিগুলো রেডি হয়ে যায়। তখন তেপন সিয়নকে বলে, এই ছবিগুলো তুমি নিয়ে আসো। আর তেপন ওখান থেকে বেরিয়ে পড়ে, কারণ ওদের এই বিজনেসের সমস্ত ডকুমেন্টস ও কালেক্ট করবে। আর তার জন্য ও তাড়াতাড়ি অফিসে গিয়ে ওই পেপারগুলো নিয়ে যায়, কারণ ওদের ব্যবসাটা এত টাকারই ছিল না যেটা নাকি ঘুষ দেওয়া হয়েছে। এরপর সিয়ন ওই ছবিগুলো হাতে পেয়ে যায়। তারপর আমরা দেখি ও তো ওখান থেকে চলেই যাচ্ছিল। তখন ওই লোকটা ওই ঘড়িটা খুলে ফেলে আর বলে যে এই ঘড়িটা তোমরাই রাখো। আর এরপর ওর হাতে এই ঘড়িটা পরিয়ে দেয়। লোকটা আসলে অনেক ভালো ছিল। তারপর ওকে বাই বলে দেয়। সিয়ন ওইখান থেকে তাড়াতাড়ি দৌড়ে চলে যায় কোর্টের দিকে। ও তো রাস্তার মধ্যে দৌড়তে থাকে, কারণ ও গাড়িও পাচ্ছিল না ভালো। এদিকে মেসার চ্যাং বারবার জিজ্ঞেস করে সিয়ন কোথায়। তখন ও বলে যে খুব তাড়াতাড়ি সিয়ন চলে আসবে। আর এদিকে আমরা দেখি সিয়ন তো কোর্টের প্রায় কাছে চলে এসেছিল আর ও তো দৌড়চ্ছিল। তখন একটা লোক ওখান থেকে বেরিয়ে গেলে ধাক্কা লেগে যায় আর সব ছবিগুলো পানির মধ্যে পড়ে যায়, যেগুলো সবই নষ্ট হয়ে যায়। যেটা দেখে সিয়নের তো পুরো কান্না চাপছিল, যে সারা রাত ওরা কতটা কষ্ট করেছে। আর এদিকে আমরা দেখি কোর্টে তো মাজিনকে নিয়ে আসা হয়। মাজিন বলে, আমাকে কি দেখে মনে হয় আমি এতগুলো টাকা দিতে পারি? আমি একটা গরিব মানুষ, এতগুলো টাকা আমি কোথায় পাবো? মাজিন তো বারবার বলছিল যে আমি একদম নির্দোষ, কিন্তু কোর্টে এসব কথা বলে তো লাভ নেই। তখন আমরা দেখি যে তেপন তো ওই পেপারগুলো বের করে আর বলে, আমরা যে বিজনেস করছি সেটা এত টাকারই নয়, যেটা কিনা বলা হয়েছে ও ঘুষ দিয়েছে। তারপরে এই পেপারগুলো জাজকে দেওয়া হয়। তখন উনি এই পেপারগুলো দেখার পরে বলে, এতে প্রমাণ হয় না যে ও এই টাকাগুলো দেয়নি, আর তাই অন্য কোনো প্রমাণ থাকলে সেটা নিয়ে এসো। তখনই সেখানে তো সিয়ন চলে আসে। সিয়নের অবস্থা অনেক খারাপ ছিল। তেপুন ওর দিকে দৌড়ে যায় আর ওদেরকে 5 মিনিট দাঁড়াতে বলে। তখন আমরা দেখি যে সব কথা জানার পরে ও তো বলতে থাকে,
আমার কাছে শুধু নেগেটিভ আছে, কারণ সব ছবিগুলো পানিতে পড়ে গিয়েছে। তখন তেপন বলে, ঠিক আছে ওই নেগেটিভটাই দাও। আর ওখানে একটা টর্চ লাইট ছিল যেটা ও নিয়ে নেয়, আর বলে এটা দিয়ে আমি সবাইকে সবকিছু প্রমাণ করে দিব। তারপর আমরা দেখি ও তো ওই নেগেটিভ আর টর্চ লাইটটা নিয়ে যায়, আর সিওন ওখানকার লাইটগুলো বন্ধ করে দেয়। আর এরপর আমরা দেখি যে তেপন তো টর্চ লাইট জ্বালায় আর নেগেটিভটা ওটার সামনে রাখে, যেটা স্পষ্ট দেয়ালে ফুটে উঠছিল। কিন্তু নেগেটিভ হতে খুব ভালো বোঝা যাচ্ছিল না। এটা বোঝা যাচ্ছিল ওর হাতে ছোট্ট একটা নোট রয়েছে। এটাই ও দেওয়ালে দেখাতে থাকে যে এতগুলো টাকা ও সত্যি ঘুষ দেয়নি। আর এই মোমেন্টে এই এপিসোডটি শেষ হয়ে যায়। এপিসোডটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবে না। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। পরবর্তী এপিসোড দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।